আসসালামু আলাইকুম। অনেকদিন পর দেখা, রুটিনের জন্য অপেক্ষা করছিল, তো অলরেডি তোমাদের রেজাল্ট চলে আসছে। তোমরা সবাই পার্সেল খোঁজো, ভাইয়া আমাদের বইগুলো কবে আসবে। এখন আমরা খুঁজতেছি তোমাদের কাছ থেকে মিষ্টি কবে আসবে। বইবুল্লাহ, তোমরা কবে আমাদের মিষ্টি পাঠাচ্ছ? কুমিল্লার লোকগুলো তো রসমালাই পাঠাতেই পারে না? বগুড়ার লোকগুলো দই পাঠাইতে পারে, টাঙ্গাইলের লোকগুলো চমচম পাঠাইতে পারে। পাঠাইছে কেউ? পাঠায়নি।
এই অন্ধকার দেখায় কেন? ওইটা তো, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? ঠিক আছে, যদি শুনতে পাচ্ছ তাহলে আমরা আজকে পড়া শুরু করে দিই। বলে রাখি যে আমরা যে অংশটুকু আজকে পড়তেছি এই অংশটুকুতে বোঝার মতো ব্যাপার, আর বেসিকগুলো জানলেই হবে। এখানে আসলে মুখস্থ করার মতো কিচ্ছু নাই, এক্সেপ্ট এই জায়গায় একটু বেশি বেশি পড়তে হয়। উপরে যে অংশটুকু আছে হাড় ভাঙা, হাড় ভাঙার কারণ, স্থানচ্যুতি, মচকানো, এগুলোতে আসলে মুখস্থ করার কিছু নাই। তাহলে প্রথম আসি আমরা হচ্ছে হাড় ভাঙায়। হাড় ভাঙার আগে আমরা আজকে দেখব প্রথম স্থানচ্যুতি। মাঝে মাঝে হসপিটালে এমন লোক আসে যে এই শোল্ডারটা, কাঁধে যে সন্ধিটা আছে খুলে গেছে, নিচে নেমে চলে গেছে, প্রচণ্ড ব্যথা নিয়ে আসে। হাড়টা নিচে থাকে, ব্যথা নিয়ে আসে, কারণ একটা জায়গা যদি ঠিকঠাক না থাকে ব্যথা হবে, রাইট? ব্যথা হবে, ওই জায়গায় কাজ করতে পারবে? জয়েন্টটা খুলে যায়, কাজ করতে পারবে না। আর একটা ব্যাপার হলো জায়গাটা ফিক্স হয়ে থাকে, ফুলে যাবে, ঠিক কিনা? যদি হসপিটালে আসে আমরা করি কি, ওইটা একটু পেছনের দিকে দিয়ে উপরে দিয়ে দিই, ঠিক হয়ে যায়। তো যদি কখনো খুলে যায় তখন কিন্তু তোমরা বাসায় এটা ঠিক করতে পারবে না। অনেক দেখবা হাঁ করে আছে, হাঁ করতে গিয়ে ফিক্স লক হয়ে গেছে, এইরকম হয়ে হসপিটালে চলে আসছে। এটা কিন্তু তোমরা ঠিক করতে পারবে না যে আমরা এটা বন্ধ করে দিলাম। না, বন্ধ করে দিলে হবে কি, জয়েন্ট টয়েন্টগুলো সব খুলে যাবে, ভেঙে যাবে, ঠিক না? তো অনেকগুলো জায়গা আছে যেখানে আসলে স্থানচ্যুতি ঘটে। স্থানচ্যুতি মানে কি জিনিস? ধরা যাক এটা একটা স্ক্যাপুলা, তোমরা তো জানো স্ক্যাপুলা হচ্ছে ত্রিকোণাকার। এখানে থাকে হিউমেরাসের মাথা। এখানে থাকে হিউমেরাসের মাথা। তো হঠাৎ করে হইলো কি, এইটা খুলে গেল এখান থেকে। তোমরা একটু খেয়াল করে দেখো তো, এই গর্তটা কি এনাফ এই মাথাটাকে ধরে রাখার জন্য? মাথাটাকে ধরে রাখার জন্য এনাফ নয়, যে ওটা ভেতরে গিয়ে আটকে থাকবে। তো খুব সহজেই হয় কি, এটা নিচে নেমে চলে যায়, এরকম হয়ে যায়। তো তুমি যে এটা নিচ থেকে উপরে তুলে দিবা তা কিন্তু না, এটা পেছনের দিকে দিয়ে একটু উপরে উঠাই দিতে হয়। যারা ডাক্তার তারা জানে, যারা তোমরা মেডিকেলে পড়বা তোমরা শিখবা। তো এইটাই হচ্ছে স্থানচ্যুতি। এই মাথার স্থান ছিল এখানে, এখান থেকে এটা চ্যুত হয়েছে বা নিচে নেমে চলে গেছে, ঠিক জায়গায় নাই। বলা হয় না যে লাইন চ্যুত হয়ে যাওয়া ট্রেনের, মানে কি লাইনের উপর ছিল, ট্রেনটা সরে গেছে লাইন থেকে। এখন কি কি হতে পারে, লক্ষণ কি কি হতে পারে একটু ভালো করে খেয়াল করো। প্রথমত এই জয়েন্টটা আর কোনো কাজ করবে না, তুমি আর কোনো কাজ করতে পারবে না, কাজ বন্ধ। 2 নম্বর হচ্ছে নিচে নেমে গেল। নিচে নেমে গেলে কি হবে, এই জায়গাগুলা, এখানে তো অনেক কিছু ছিল, টান পড়বে, স্নায়ুগুলা আছে, স্নায়ুগুলো টান পড়বে, টান পড়লে ব্যথা হবে না? ব্যথা হবে। ফুলে যেতে পারে কিনা, একটু ফুলে যেতে পারে, যেখানে ব্যথা হয় বা যেখানে একটু আঘাত লাগে সেখানে ফুলে যেতে পারে। তো প্রধান যদি কখনো এরকম হয় যে কোনো একটা জায়গায় অস্থি ভেঙে গেছে, এই জায়গার হাড্ডিটা ভেঙে গেছে, তো 3টা লক্ষণ কমন থাকবে। একটা হচ্ছে ব্যথা হবে, ফুলে যাবে, ওই জায়গার কোনো কাজ করতে পারবে না। আমি ঠিক বলছি? এই জায়গা ভেঙে গেল, তাহলে এই জায়গায় কী হবে, ব্যথা হবে, ব্যথা হলে ফুলে যাবে, তুমি আর এই হাত দিয়ে কাজ করতে পারবা না। এগুলো হচ্ছে প্রধান। তো দেখবা যখন রিডিং পড়বা, লক্ষণে বলা আছে যে কোনো কিছু তুলতে পারবা না,
নড়াচড়া করতে পারবা না, কিছু করতে পারবা না, এরকম অনেকগুলো ভেগ টার্ম দেওয়া আছে। এগুলো হচ্ছে প্রধান কথা। তাহলে এগুলো আসলে পড়ানোর কিছু নাই, রিডিং পড়লে বুঝতে পারবা। এই হচ্ছে ঘটনা। তো স্থানচ্যুতি সব থেকে বেশি কোথায় ঘটে আমাদের এইটা জানতে হবে। সব থেকে বেশি ঘটে কিন্তু এখানে হাতের এই যে এগুলাতে ঘটে, এগুলো এগুলা আঙুলে ঘটে। তাহলে আমি এখানে হাত দিলাম, তাহলে এখানে আঙুলে। আর এই রকম সন্ধি আর কোথায় আছে? বল ও সকেট অস্থি সন্ধি কোমরে আছে। জঙ্ঘা অস্থি সন্ধি, জঙ্ঘা মানে হচ্ছে ফিমার এবং হিপ বোনে, রাইট? তাহলে কয়টা জায়গার কথা আমি বললাম? 3টা জায়গার কথা। এটা কাঁধ, আঙুল, আর এইটার মতো দেখতে এখানে জঙ্ঘা অস্থি সন্ধি। এই 3 জায়গায় কিন্তু স্থানচ্যুতি ঘটে। তো এই 3টা জায়গার নাম মনে রাখবা, এখান থেকে আর কিছু আসবে না, লক্ষণগুলো দেখলে বুঝতে পারবা। শেষ। তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? অনেকদিন পর আমরা লাইভে আসছি। কিরে, কমেন্ট বক্সের এর অবস্থা কেন? জঙ্ঘা সন্ধি কি? জঙ্ঘা হচ্ছে আমাদের যে হিপ বোন আছে, কোমরের অস্থি আছে, এবং আমাদের যে ফিমার উরু আছে, উরুতে যে হাড়টা, লম্বা হাড়টা যে জায়গায় লেগে আছে, এটাকে বলা জঙ্ঘা অস্থি সন্ধি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এবার চলে আসি আমরা মস্কানোতে। স্প্রেইন, মচকানো। মচকানো কি? মচকানো মানে ভেঙে যাওয়া কি? ভেঙে যাওয়া নয়। তাহলে হাড় ভাঙার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই। তুমি খেলতে গেছো, জোরে দৌড় ধরছো, হঠাৎ করে তোমার পায়ের কাছে মচকে গেছে, অ্যাঙ্কেলে মচকে গেছে, রাইট? মচকে যাওয়া মানে কি? মচকে যাওয়া মানে হচ্ছে প্রত্যেকটা অস্থি সন্ধিতেই কিন্তু এই হাড়টা আর এই হাড়টাকে আটকানোর জন্য দড়ি লাগানো আছে। দড়ি মানে হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট। তাহলে এই লিগামেন্টে যদি কোনো কিছু হয় তাহলে আমরা বলবো মচকানো। জয়েন্ট যদি খুলে যায়, ঠিক জায়গায় না থাকে, তাহলে আমরা বলবো আমরা ডিসলোকেশন বা স্থানচ্যুতি। আর যদি হাড্ডিগুলো ভেঙে যায় তাহলে আমরা এটাকে বলবো অস্থিভঙ্গ, রাইট? ঠিক আছে। তাহলে মচকানো মানে কি? হাড্ডি মচকে যাওয়া না, দড়িগুলো হচ্ছে ছিঁড়ে যাওয়া বা টান পড়া। বলে না যে পেশিতে টান পড়েছে, পেশিতে টান পড়া আসলে হচ্ছে মচকানো না, এটা অন্য জিনিস। তবে তোমরা মাশরাফির কথা চিন্তা করো। মাশরাফির কি হয়েছিল? হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে বা অপারেশন করা হয়েছে, রাইট? তো হাঁটুর সন্ধিটা হচ্ছে এরকম। লুক, কি বানাইছি আমি নিজেও বুঝি নাই, তোমরা বুঝলেই হইলো। তাহলে দেখো হাঁটুটা একটু ভাঁজ করে রাখা আছে, ঠিক না? তো হাঁটুটা দেখো পরস্পরের সাথে লেগে রাখার জন্য কিন্তু দড়ি তো আছেই, এগুলাতে দড়ি কিন্তু লাগানো আছে। তারপরে কিন্তু এই যে এই জায়গায় দড়ি আছে, এই জায়গায় এরকম দড়ি লাগানো আছে। তার এই যে ভেতরে যে দড়িগুলো আছে, দেখো আমি ক্রস ক্রস লিখেছি। ক্রসতে হচ্ছে ক্রুশিয়েট, ক্রুশিয়েট, এই যে ক্রস, এই জন্য ক্রুশিয়েট বলা হয়। তাহলে এগুলার মধ্যে যেটা সামনের দিকে থাকে এটার নাম হচ্ছে অগ্র বা অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র। আমরা পড়ছি কি? মচকানো। মচকানো মানে কি? লিগামেন্টে টান পড়া বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা লিগামেন্ট
মানে লিগামেন্টে কিচ্ছু হোক অস্বাভাবিক, সেটাই মচকানো। লিগামেন্ট মানে দড়ি, দেখো এই দড়ির কথা বলছি না আমরা, হাঁটু সন্ধির এই দড়ির কথা বলছি না, এইটার এইটা লেগে থাকার জন্য এরকম কিছু লিগামেন্ট আছে। তো সামনের দিকে যেটা থাকে, এবং এরা তো ক্রস শেপ হয়ে থাকে, ক্রস থেকে ক্রুশিয়েট মানে ক্রসের মতো, যেটা সামনের দিকে থাকে সেটা নাম হচ্ছে অ্যান্টেরিয়র। এই যে এন্টি মানেই হচ্ছে সম্মুখে। তোমরা তো এই যে আর্ম পড়ছো, এই যে এটা হচ্ছে আর্ম, এটা হচ্ছে ফোর আর্ম। আমরা যখন মায়ের পেটে থাকি, এটার সামনে এটা থাকে, ফোর মানে সামনে, এইটার সামনে এটা থাকে, এই জন্য এটার নাম হচ্ছে ফোর আর্ম। তাহলে এটার নাম আর্ম, যেহেতু সামনে সে থাকছে এর নাম ফোর আর্ম। আবার বায়োলজিতে দেখবা তোমার ভালো করে লেখা আছে কিন্তু ব্রাকিয়াল টেন্ডন বা ব্রাকিয়াল ফাসা, এরকম মেলা কিছু বলা আছে। তাহলে আর্মের আরেকটা নাম হচ্ছে ব্রাকিয়াম। ব্রাকিয়াম, তাহলে ব্রাকিয়ামের সামনে আছে, সামনে, তাহলে এটার নাম আমরা এন্টি ব্রাকিয়াম বলতে পারি না? পারি কি না? তাহলে এন্টি মানে কি? সম্মুখে। তাহলে এই যে ক্রুশিয়েট লিগামেন্ট বা ক্রস আকৃতির যে লিগামেন্ট আছে সামনের দিকে যেটা আছে, এইটাতে প্রায় টান পড়ে, এটা ছিঁড়ে যায়। তখন আমরা কি বলতে পারি? যে হাঁটু সন্ধিটা মচকে গেছে। হাঁটু সন্ধিটা মচকে গেছে। কে? হাড় না লিগামেন্ট? লিগামেন্ট। তাহলে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের কথা মনে রাখতে হবে। এটা কিন্তু আসে, শুধু এখানেই হয় না, হাঁটু সন্ধিতেই হয় না, পায়ের ওখানেও হয়। এবার কিছু বুঝলা? এই হচ্ছে ঘটনা। তোমরা একটু পড়ার সময় দেখবা কোথায় হচ্ছে, খুব সহজ। আমি আর কিছু বলবো না এখানে, এই নামটা কিন্তু মনে রাখতে হবে, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, হাঁটু সন্ধিতে। শেষ। এক্ষেত্রে কি হবে? দড়ি ঠিকঠাক নাই, তাহলে জয়েন্ট এখন ঠিকঠাক আছে? নাই। এই জয়েন্টটার কাজ করবে? করবে না, তাহলে কাজ বন্ধ। যদি ছিঁড়ে গেছে ব্যথা হবে কি না? ব্যথা হবে। ছিঁড়ে গেছে ফুলে যাবে কি না? ফুলে যাবে। তাহলে হাঁটু সন্ধিতে ব্যথা হবে, হাঁটু সন্ধি ফুলে যাবে, হাঁটু সন্ধি কোনো কাজ করতে পারবে না। তিনটা কিন্তু প্রধান শেষ। এখন তুমি যদি ভেগ টার্মগুলো দিতে চাও তাহলে লিখবা হাঁটু সন্ধি ভাঁজ করা যাবে না, হাঁটু সন্ধি সোজা করা যাবে না, হাঁটা যাবে না, দৌড়ানো যাবে না। কিছু বললা? বুঝলা? তোমার ইচ্ছা মতো তুমি অ্যাড করে দিতে পারো, বইয়ে কিন্তু এটাই বলা আছে। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু মচকানো বা স্প্রেন শেষ করলাম। এনটি মানে বিপরীত না? জি, দুইটা এনটি আছে, এ এন টি আই আর একটা আছে এ এন টি ই। এনটি, এনটি, এনটি মানে সম্মুখে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার চলে আসি হাড় ভাঙার কারণে। সুবি ভাই, হাড় কাদের বেশি ভাঙে? হাড় কখন কখন ভাঙতে পারে? কি দিছে এটা? সরো। লুক, একটা মানুষের হাড় ভাঙতে পারে বেশ কিছু ঘটনার সময়। একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে হাড় ভাঙতে পারে, বয়স কোনো ভেদ থাকবে না, ছোটদেরও অ্যাক্সিডেন্ট হতে পারে, বড়দেরও হতে পারে। তাহলে দুর্ঘটনার কারণে হতে পারে। হঠাৎ করে অনেক চাপ পড়ছে, প্রেশার পড়ছে, হাড় তো ভেঙে যেতেই পারে, পারে না? যেমন আমার মাথার মধ্যে অনেক ভর আমি হঠাৎ করে দিলাম, নিচের হাড়ের উপর প্রেশার পড়তেছে, হাড় ভেঙে যাবে কিনা? তোমরা কি জানো যারা আর্মি আছে মার্চ করে চলে, তো প্রত্যেক দিন এক্সারসাইজ করতে করতে একটা সময় হয় কি, এদের হাড়ের মধ্যে খুব ছোট ছোট ফ্র্যাকচার তৈরি হয়, মাইক্রো ফ্র্যাকচার বলা হয় এটাকে। ফ্র্যাকচার মানে হচ্ছে হাড় ভেঙে দেওয়া, ঠিক আছে? তো বেশি বেশি এরকম করলে ফ্র্যাকচার হতে পারে। তোমরা যারা দড়ি লাফাও, ঘন্টার পর ঘন্টা লাফাইতেছো,
ভাঙতেই পারে। তোমরা যারা হচ্ছে এই মেশিনটার নাম কি যেটাতে দৌড়ায়, আচ্ছা বাদ দাও, ট্রেডমিলে যারা দৌড়াচ্ছ তাদেরও হাড় ভেঙে যেতে পারে, এটা মাইক্রো ফ্র্যাকচার। তাহলে বেশি বেশি চাপ দিচ্ছেন, প্রেশার দিচ্ছেন, এই জন্য ভাঙছে, এটা একটা কারণ। এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টাল কারণ। 2 নম্বর হচ্ছে অস্টিওপোরোসিস বলে একটা কথা আছে। অস্টিওপোরোসিস ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া, পোর মানে হচ্ছে ছিদ্র, অস্টিও মানে হচ্ছে অস্থি, অস্থিতে ছিদ্র হওয়ার প্রক্রিয়া। তোমরা তো জানোই আমাদের তরুণ অস্থি এবং অস্থির মধ্যে পার্থক্য কি, ক্যালসিয়ামের লবণ, তাই না? তরুণ অস্থিগুলোতে যদি আমরা ক্যালসিয়ামের লবণ দেই তাহলে তরুণ অস্থিগুলা অস্থিতে পরিণত হয়ে যায়, রাইট? বয়স যখন বাড়ে বেশ কিছু কারণে কিন্তু ক্যালসিয়ামগুলো বের হওয়া শুরু হয়ে যায়, রাইট? ক্যালসিয়াম কমে যাওয়া শুরু হয়ে যায়, এই জন্য কিন্তু বয়স্কদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হয়। চিন্তা করো তো, এই হাড়ের ভেতর থেকে যদি ক্যালসিয়ামগুলো বের হওয়া শুরু করে তাহলে ছোট 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 ছিদ্র হতে পারে কিনা, ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, পোর মানেই হচ্ছে সেই ছিদ্র। তাহলে অস্টিওপোরোসিস হয় বয়স বাড়লে। মায়েদের ক্ষেত্রে যখন মেনোপজ চলে আসে, মেনো মানে হচ্ছে মিনিস্ট্রেশন বা রজচক্র, পজ মানে থেমে যাওয়া, পার্মানেন্টলি থেমে যাওয়া, 45 থেকে 55 বছর বয়সে গিয়ে থেমে যায়। তো এই সময় হয় এই ঘটনাগুলো। তাহলে এইসব মানুষ যদি হাড় ভেঙে যায় খুব সহজে কি ঠিক হবে? হবে না, সহজে জোড়া লাগবে না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সহজে জোড়া লাগে, কারণ বাচ্চাদের ক্যালসিয়ামের অভাব নাই। মায়ের দুধ খাচ্ছে একটা বাচ্চা, ক্যালসিয়ামের অভাব আছে? ছোটবেলায় মায়েরা প্রত্যেকদিন ঘুমানোর আগে বলে বাবা দুধ খাও 1 গ্লাস, হাড় শক্ত হবে। তো মায়েরা কি মিথ্যা কথা বলে? দুধের মধ্যে ক্যালসিয়াম আছে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কি হবে? তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আবার বয়স বাড়ার সাথে সাথে কিন্তু দুধের পরিপাক হওয়া কমে যায়। বয়স্ক লোকদের তুমি শুধু দুধ দিলেই হবে না, পরিপাক কিন্তু কমে যায়, দুধের পরিপাক, ওরা হজম করতে পারে না সহজে। এমনি ক্যালসিয়াম কমে যায়, তারপর দুধ থেকেও ক্যালসিয়াম কম পাচ্ছে, বয়স্কদের অস্টিওপোরোসিস হতে পারে। বোঝা গেল? তাহলে হাড় ভাঙার এটা একটা কারণ। তো এই হচ্ছে ঘটনা হাড় ভাঙা। এখন আমরা দেখবো হাড় ভাঙলে কি ট্রিটমেন্ট করে, আর বিভিন্ন টাইপের হাড় ভাঙা এটা জানতে হবে, পরীক্ষায় আসে। একটা আছে সিম্পল ফ্র্যাকচার বা সরল অস্থিভঙ্গ, এটা কম্পাউন্ড বা যৌগিক অস্থিভঙ্গ, আর একটা কমপ্লেক্স বা জটিল অস্থিভঙ্গ। আচ্ছা সফি ভাই, 3টা দেখে বলেন তো কোনটা ভালো? 3টার মধ্যে থেকে কোনটা ভালো? এইটা? হাড় ভেঙে গেছে সেটা আবার ভালো হয় কিভাবে? হাড় ভাঙা তো হাড় ভাঙায়, রাইট? ভালো বললে কিছু নাই এখানে। খারাপ, এটা আরো একটু বেশি খারাপ, এটা আরো বেশি খারাপ। তো এখন আমরা দেখবো জিনিসগুলো আসলে কি। ওকে, 1 নাম্বার, ধরা যাক এটা একটা মানুষের হাত, এই মানুষটার আছে হিউমেরাস। এটা হচ্ছে হিউমেরাস, ক্লিয়ার? এই যে এটা, অনেকে আবার এটা ফিমার ভাবো, এটা হচ্ছে হিউমেরাস। হিউমেরাস মানে কিন্তু হচ্ছে হাত, বাহু। তো আমরা তো জানি যে হিউমেরাসের 2টা কি আছে, গ্রীবা আছে, তাই না? এই যে অ্যানাটমিক্যাল গ্রীবাটা হলো এটা, আর একটা গ্রীবা আছে এই যে এই জায়গায়। খুব সহজে এটা কি হয়, ভেঙে যায়, দুর্ঘটনার কবলে পড়লে ভেঙে যায়। ধরা যাক যে হঠাৎ করে তুমি পড়ে গেছো, পড়ে যাওয়ার পর তোমার হাড়টা ভেঙে গেছে, জাস্ট হাড়টা তোমার ভেঙে গেল, কিচ্ছু হইলো না, এই চামড়া টামড়া ভেদ করে কোনো বের হইলো না, রক্তপাত হইলো না, কিচ্ছু হইলো না, তাহলে বলতে পারে হাড় ভেঙে গেছে, রাইট? অস্থিভঙ্গ, অস্থিভঙ্গ, অস্থিভঙ্গ।
যেহেতু আর কোনো ঘটনা ঘটে নাই, চামড়া ভেদ করে বাইর হয় নাই, খুব ভয়াবহ কিছু ঘটে নাই, তাহলে এটা হচ্ছে সিম্পল বা সরল অস্থিভঙ্গ। তাহলে সরল অস্থিভঙ্গের সংজ্ঞা কি? হাড় ভেঙে যাবে কিন্তু চামড়া ভেদ করে বের হবে না, রক্তপাত হবে না, কিচ্ছু হবে না, শেষ। ওকে। 2, যৌগিক। এটা শুধু ভাঙবেই না, এরকম হয়ে যেতে পারে। কিছু বুঝলেন? চামড়া ভেদ করে বাইরে হয়ে গেছে, রাইট? তাহলে এইটা হচ্ছে যৌগিক অস্থিভঙ্গ, মানে ভেঙে যাবে এবং চামড়া ভেদ করে বাইর হবে। রক্তপাত হচ্ছে কি না? হচ্ছে। এবার চলে আসি আমরা, যৌগিক মানে কি জানেন? যৌগিক মানে হচ্ছে দুইটা যুক্ত থাকা আর কি। মানে দেখো, ভেঙে গেছে এক, তার সাথে আবার বের হয়ে গেছে, এটাও যুক্ত হয়ে আছে, দুইটা ব্যাপার স্যাপার। ওকে। এখন হচ্ছে জটিল কি? জটিল মানে হচ্ছে কি, এটা 2-3 খণ্ড হয়ে গেছে, এখানকার যে টিস্যুগুলো আছে টিস্যুগুলো ফ্র্যাকচার হয়ে গেছে, তোমার হাতটা একবার গোড়া হয়ে গেছে। তাহলে এখন জটিল ব্যাপার স্যাপার হলো না? একবার এখানে যে স্নায়ুগুলো আছে স্নায়ুগুলা নষ্ট হয়ে গেল, এখানে যে হচ্ছে ধমনীগুলা চারপাশ দিয়ে গেছে, শিরাগুলো আসছে, এগুলোও নষ্ট হয়ে গেল, ব্লিডিং হচ্ছে, ভেঙে টুকরা হয়েছে, একাধিক টুকরা। তাইলে এখন কি হয়ে গেল? এটা জটিল হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা এটা দেখবা, পড়বা, পড়লে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বেসিকটা শেষ। এখন বলে রাখি, এই যে যৌগিক অস্থিভঙ্গকে আমরা 3টা টাইপ বা 3টা ধরনে ভাগ করি। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, মানে ধরন 1, ধরন 2 এবং ধরন 3। তোমাদের কাজ হচ্ছে এটা কত সেন্টিমিটারের বেশি, এটা কত সেন্টিমিটারের বেশি, এটা কত সেন্টিমিটারের বেশি, এবং এর সাথে আর কি যুক্ত থাকে। এটা দেখবো 1 সেন্টিমিটারে কম লেখা আছে, এটা 1 সেন্টিমিটারের বেশি বলা আছে, এটা হচ্ছে 1 সেন্টিমিটারের বেশি, সাথে হচ্ছে আরও ড্যামেজ আছে, মানে আরও একটু ক্ষতি আছে। এই হচ্ছে ঘটনা, দেখলে তোমরা বুঝতে পারবা। এখন আমি লক্ষণগুলো পড়াই, ট্রিটমেন্টটা পড়াই, ট্রিটমেন্টটা এখান থেকে বেশি আসে। আর বলতে পারে যে এই ঘটনা ঘটছে, এটা কোন ধরনের অস্থিভঙ্গ, আমি কিন্তু বলে দিছি। ট্রিটমেন্ট দেখো এবার। অস্থিভঙ্গ হলে প্রথমে কি হয়, নিজেরা ঠিক করা যাবে না, চুপচাপ হাতটা এরকম রেখে দিতে হবে, কারণ ভেঙে গেলে কিন্তু ব্লিডিং হয়। যেমন পায়ের যে আমাদের ফিমার আছে, ফিমার ভেঙে যাওয়া কিন্তু খুব ভয়াবহ। ফিমার ভেঙে গেলে 3 থেকে 4 লিটার রক্ত শরীর থেকে বের হয়ে যায়। তোমার শরীরে রক্ত কত লিটার? 5 থেকে 6 লিটার। তোমার সব বাইর হয়ে যাইতেছে, তোমার মারা যেতে পারে। দ্রুত হসপিটালাইজড করতে হবে। হসপিটালে গিয়ে ডাক্তার কি করবে? এক্সরে করবে, দ্রুত ওটিতে নিয়ে যাবে। তার আগে কিন্তু রক্ত দেওয়া শুরু হয়ে গেছে। কি হবে আগে রক্ত দিয়ে দেয়, বাঁচাই লোকটারে, তাই না? এই হচ্ছে ঘটনা। ট্রিটমেন্ট কি? 3 ধরনের ট্রিটমেন্ট করা হয় যে কোনো এই ক্ষেত্রে, একটা ট্রিটমেন্টই করা হয়, এটা হচ্ছে এরকম রাইস, আর হচ্ছে রেস্ট, আইস, কম্প্রেশন, ইলেভেশন। এই ঘটনাগুলো ঘটানো হয় যদি হাড় মুচকে যায়, ভেঙে যায়, তাহলে এই ঘটনাগুলো ডাক্তাররা এগুলো করে। হসপিটালে গিয়ে দেখবা যে একটা রুগী শুয়ে আছে, পায়ের মধ্যে পা ভেঙে গেছে, পায়ের মধ্যে আবার 3-4টা ইট ঝুলাই দিছে। ব্যাপারটা কেমন না? দেখা মনে হয় যে নিষ্ঠুর ডাক্তার, কসাই ডাক্তার। আবার দেখবা পা ভেঙে গেছে, পাটা আবার এইরকম করে আকাশ মুখে তুলে রেখে দিছে। এটা তো আরো হাস্যকর, রাইট? এগুলো কি কারণ নাই সুবি ভাই? কারণ আছে। আমি কিন্তু তোমাদের বলছিলাম যে তোমরা যখন লং জার্নি করবা, তখন কিন্তু তোমাদের পালমোনারি অ্যাম্বোলিজম হতে পারে। অ্যাম্বোলিজম মানে কি? অ্যাম্বোলিজম মানে কোনো একটা রক্তনালীতে আকস্মিক কিছু আটকে গিয়ে বন্ধ করে দেওয়া। অ্যাম্বোলিজম, যেটার দ্বারা আটকে গেল ওটার নাম হচ্ছে অ্যাম্বোলাস। ফুসফুসে ঘটনাটা ঘটে বলে এটাকে বলা হয় পালমোনারি অ্যাম্বোলিজম। কেন হয়? তুমি দীর্ঘ সময় লং জার্নি করো, বিশেষ করে রংপুরের কথা কিংবা কক্সবাজার রুটে যারা থাকো তাদের ক্ষেত্রে বলি,
যখন বাস জার্নি করবা, 5টা আঙ্গুল আছে না পায়ের, 2 পায়ে 10টা আঙ্গুল, এই আঙ্গুলটা একটুকু হলেও মাঝে মাঝে নাড়াবো, একটুকু। কিচ্ছু করতে পারতেছে না, পা রাখার জায়গা নেই, ঘুমায় কাইত হয়ে আসো, বাট একটু হলেও নাড়াবা। নাড়ালে কি হবে, এই পেশিগুলো নড়াচড়া করবে, রক্তগুলো তখন কি হবে, এদিকে চলে যাবে। তুমি চুপচাপ থাকো, ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকো। যে আমার মতো যদি হও, যে ফুড ভিলেজে চলে গেছে, পুরো জার্নির অর্ধেক, ফুড ভিলেজে গিয়ে সবাই নামে, ওয়াশরুমে যায়, খানা পিনা করে, কিন্তু আমি বাসের মধ্যে ঘুমাইতেছি, আমার ভাল লাগে না, ঘুমাইতে ভালো লাগে বাসের মধ্যে। তো এই সময় কিন্তু হাঁটাহাঁটি করা উচিত, কারণ পায়ের নিচে রক্তগুলো জমে ওখানে ক্লট ফর্মেশন হয়। ক্লট মানে কি, জমাট রক্তপিণ্ড। ওইটা আসে কি ফুসফুসে, ফুসফুসে যদি বন্ধ হয়ে যায়, আকস্মিক মৃত্যু। বাঁচানো খুব টাফ। ছোট, এটা বড় বড়, খুব ভয়ানক। তাহলে মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে মাঝে মাঝে আঙুলটা একটু হলেও নাড়াতে হবে। তার মানে তোমরা ডাক্তার হওয়ার আগে ডাক্তার হয়ে গেছে, শিখাই দিলাম। এখন দেখো কি করতে হয়। এই হাড়টা যদি ভেঙে যায়, হাড়টা যদি আমি সোজা করে এখানে লাগাই দেই, লাগাই দেওয়ার পর হাড়গুলো তো অস্থির, রাইট? হাড়গুলো তো অস্থির, তাহলে অস্থির বিভাজন হয় না, বিভাজন হয়ে ঠিক হবে না, এই সুযোগটা আমাকে দিতে হবে না। তাহলে আমি যে হাড়টা এরকম ঠিকঠাক এখানে লাগাই দিলাম, লাগাই দেওয়ার পর আমাকে কী করতে হবে, রেস্টে রাখতে হবে, তাহলে হাঁটাচলা করা যাবে না। 1 2 নম্বরে তো অনেকে ডলাডলি করা যাবে না। কিছু বুঝলেন? ব্যথা লাগলে, কোথাও হঠাৎ করে এরকম ব্যথা লাগছে, চড় মারছে, ডলো। তাতে হয় কি, যে সবগুলো ব্যথার যে রাসায়নিক পদার্থগুলো থাকে, সবগুলো স্নায়ুর মধ্যে এগুলো ছড়ায় যায়। ব্যথা যদি ভাগ হয়ে যায়, তোমার ব্যথাটা কমে যায়। কিছু বুঝলেন? বিপদ আপনার, আমরা 4 জন এখানে আছি, বিপদটা ভাগ করে নিলাম এরকম ডলাডলি করে, তাহলে আপনার বিপদটা কমলো সবাই মিলে ভাগ করে নেওয়ার ফলে। বাট হাড় যদি ভেঙে যায়, কিছু হয়, তাহলে ডলাডলি করা যাবে না, রেস্ট। কিছু বুঝলেন? এই জন্য কিন্তু আমরা ঝুলাই দিই। কারণ কি, এটা যদি পাশাপাশি থাকে, এখানকার কোষ বিভাজন হয়, এটা লেগে যায়, নড়াচড়া করবো আবার ভেঙে যাবে মট করে। আমার একবার হাত ভেঙে গেছিল, 3য় দিনে গিয়ে আমি একটু নড়াচড়া করছি, মট করে আবার শব্দ হয়েছে, আবার খুলে গেছে। খুব ভয়ানক একটা অবস্থা, ছোটবেলায় আম গাছ থেকে পড়ে। তো এইটা করা যাবে না, রেস্ট। 2 নম্বর আইস। তোমরা তো জানো আইস 2টা জিনিস হিসাবে কাজ করে। একটা হচ্ছে পেইন কিলার হিসাবে কাজ করে। প্রচণ্ড ব্যথা লাগলে কি করে ক্রিকেটাররা, ফুটবলাররা, আইস দেওয়া শুরু করে, তাই না? মেসেজ আসছে দেখি তো। তাহলে আইস দিতে হবে, কারণ হাড় ভেঙে গেছে, প্রচণ্ড ব্যথা, আইসটা দাও। আবার বেশিক্ষণ আইসটা ধরে রাখিও না, সমস্যা আছে। কি সমস্যা আছে তোমরা কি জানতে চাও? কমেন্ট একটু বলো তো। RX এর অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে সহজ সাধারণ ব্যাখ্যা হচ্ছে আপনি নিন এই ওষুধগুলা, মানে আপনি খান, আপনি কিনে নেন, আপনি গ্রহণ করেন এই ওষুধগুলা, আপনি নিন। 1 2 নম্বর হচ্ছে যারা মানে একটু গোড়াপন্থী, যারা একটু হচ্ছে ভিন্ন ধারায় ভাবে, তারা এটার হচ্ছে ধর্মীয় ব্যাখ্যা আছে। কারণ তোমরা তো জানো যে বায়োলজিটা হচ্ছে বেশিরভাগ টার্মই আসে কিন্তু ল্যাটিন এবং গ্রিক যে এটা আছে, মিথগুলো আছে, মিথোলজি থেকে আসে, তাই না? তো এখানে কিছু হচ্ছে ওই মিথ থেকে চলে আসে ব্যাপারটা। তো এটাও কাইন্ড অফ সাইন, যে এটা হচ্ছে সুস্থতার সাইন। তো দেবীর একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু এখানে কি আছে এটা নিয়ে আমি একদিন বিস্তারিত বলবো। এইটা একটা। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যে শুধু RX লিখি তা না, কিন্তু আমরা DXও লিখি। DX মানে হচ্ছে ডায়াগনোসিস। কিছু বোঝা গেল? তাহলে শুধু RX এ সীমাবদ্ধ থাকলে হবে না, DXও আমরা লিখি। না, এগুলো জোড়া লাগবে না। সুবি ভাই, আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম? আইস নিয়ে। আইস নিলে কি হয় বেশিক্ষণ রাখলে? লুক, রক্তনালী, তুমি এখানে আইস রাখছো, রক্তনালীটা তখন শুরু হয়ে যাবে। রক্তনালীটা যদি শুরু হয়, তাহলে কিন্তু শরীরের ভেতর থেকে বাইরের দিকে রক্ত আসতে পারবে না,
রক্ত যদি না আসতে পারে তাহলে অক্সিজেন বেশি আসতে পারতেছে না, তাহলে কার্বন ডাই অক্সাইড বেশি প্রডিউস হয়ে এখানে থেকে যাচ্ছে। তোমরা তো জানো কার্বন ডাই অক্সাইড থাকে বললে শিরার রক্তগুলো নীল। এই জন্য দেখবা যখন প্রচন্ড শীত হয় এই যে এগুলা নীল হয়ে যায়, ঠোঁটগুলো নীল হয়ে যায়। কারণ কি? ভেসো কনস্ট্রিকশন হয়, রক্তনালীগুলো সংকুচিত হয়, রক্ত প্রবাহ ঠিকঠাক হয় না। এখন বলেন তো সুফি ভাই, বেশিক্ষণ আইস ধরে রাখছে, এটা পুরো বন্ধ হয়ে গেছে, এদিকে আর অক্সিজেন আসতে পারবে, পুষ্টি আসতে পারবে এই কোষগুলোতে, কার্বন ডাইঅক্সাইডে যাইতে পারবে না। তখন খাবার আসলো না, বজ্র বালা, তাহলে এই কোষগুলো পৌঁছে যাবে না, পৌঁছে যাবে। এটার নাম কিন্তু ফ্রস্ট বাইট। যারা হচ্ছে মাউন্টেনে ওঠে, জুতা পরে, এত ঠান্ডায় মাঝে মাঝে জুতার ভেতরে আঙুলগুলো জমে ফ্রস্ট বাইট হয়ে যায়, তো সাথে সাথে এগুলো কিন্তু কেটে ফেলা হয়। আঙুলে ফ্রস্ট বাইট হয়েছে, আঙুল পর্যন্ত কাটা লাগে, হাতে ফ্রস্ট বাইট হয়েছে, কেটে ফেলে দেওয়া লাগে, মানে শেষ, ওটা পৌঁছে গেছে। তাহলে বেশিক্ষণ কিন্তু আইস রাখা যাবে না। তোমরা তো মাঝে মাঝে প্রতিযোগিতা করো যে কে কতক্ষণ হাতে আইসক্রিম ধরে রাখতে পারে, তাই না? ছোটবেলায় আমরা এটা করতাম। মাথায় এগুলো করা যাবে না, বায়োলজির মজা হলো এটা। আরেকটা ব্যাপার হচ্ছে, যেখানে আইস থাকে, টেম্পারেচার কম থাকে, ওই জায়গায় হচ্ছে প্রদাহ কমে যায়। তাহলে দুইটা লাভ, একটা ব্যথাও কমে, প্রদাহ কমে। 3, কম্প্রেশন। এই যে কম্প্রেশন আমি কেন করে রাখবো সুবি ভাই? যেন দুইটা এক জায়গায় ফিক্স হয়ে থাকে, ঠিক না? এই জন্য কিন্তু আমরা প্লাস্টার করে দিই, প্লাস্টার অফ প্যারিস দ্বারা। আবার প্লাস্টার অফ প্যারিস এমন না যে একবার পেঁচায় একবার সিমেন্টের মতো করে দেয়, ওগুলো কিন্তু সিমেন্টের মতো শক্ত, ওখানে কেউ মারলে কিছু হবে না, গুলি লাগলেও মনে হয় গুলি ঢুকবে না, এরকম। বাট আমি কিন্তু বলছিলাম একাডেমিক ক্লাসে যে সাপে কাটার পরও যদি তুমি উপরে কিছু বাঁধন দাও, বেঁধে দাও, 2 আঙ্গুল যেন ভেতরে ঢোকে, এরকম ফাঁক রাখতে হবে হালকা। কারণ সাপের বিষ লসিকা দ্বারা প্রবাহিত, আর লসিকাগুলো জাস্ট ত্বকের নিচেই থাকে, তাই না? বলছি না? তো কম্প্রেশন করার জন্য যে আমরা প্যারিস প্লাস্টার দিই, প্লাস্টার অফ প্যারিস, এটা কিন্তু ভেতরে আঙুল ঢোকানো যায়, এমন না যে ওটা একটু লাগানো থাকে, ফাঁকা থাকে। তোমাদের মধ্যে অনেকের অভিজ্ঞতা হয়ে গেছে অলরেডি। তোমার হয়েছে? সিভিয়ার হয়েছে তোমার? আমারও হয় নাই। দেখবা যে লেখা আছে বাঁশের চাটাই দ্বারা, বইয়ের মধ্যে চাটাই বা চটি দ্বারা। এটা কিন্তু আগে করতো কবিরাজরা। তো তোমাদের একটা কথা বলে রাখি যে কবিরাজরা কি করে, গাছের ছাল বাকল পিষে আগে লাগাই দেয়, দিয়ে উপরে হচ্ছে ওই যে বাঁশের চটিগুলো দিয়ে দেয়, দিয়ে বেঁধে রাখে, তাই না? কিচ্ছু না দিলেও সমস্যা নাই। তুমি যদি কোনো একটা কার্টুন বা বক্সের কার্টুন দ্বারা পেঁচায় দড়ি দিয়ে একটু বেঁধে রাখো, ইটস ওকে। তাহলে কবিরাজের এখানে কোনো কেরামতি নাই। তবে ডাক্তারের কাছে গেলে সুবিধা হচ্ছে হাড় দুইটা সোজা সে লাগাই দিবে। কবিরাজের গেলে দেখবা যে এইরকম হয়ে আছে, সে লাগাই রাখছে, ফিক্স হয়ে গেছে এরকম করে। কারণ আমি তো বলছি একসাথে লাগলে কোষ বিভাজন হবে, দুইটা ফিক্স হয়ে যাবে। হাড় বাঁকা হয়ে গেল না সুবি ভাই? খাটো হয়ে গেল না হাড়টা? খুব সাবধান, কবিরাজের কাছে কখনো যাওয়া যাবে না। সাপে কামড়ালেও যাওয়া যাবে না, হাড় ভেঙে গেলেও যাওয়া যাবে না, মুচকে গেলেও যাওয়া যাবে না, কখনোই যাওয়া যাবে না। কিছু বোঝা গেল? ইলেভেশন মানে হচ্ছে ওই যে বলছিলাম, পায়ের আঙ্গুলটা নাড়াইলে কি হয়, নিচের রক্তগুলো উপরে চলে আসে। তাহলে নিচের রক্তগুলো স্যাটেল ডাউন হয়ে, মানে নিচে পড়ে থেকে জমতে পারে না। পাটা যদি আমি উপরে দিই, তাহলে আমাকে আর নাড়ানাড়ি করতে হচ্ছে? নাড়ানাড়ি করলে ভালো, তাহলে রক্তগুলো গড়ে 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 আবার আসবে। আর হৃৎপিণ্ড তো চাপ দিয়ে রক্ত ঠিকই পাঠাবে, ঠিক কিনা? এগুলো আসতেছে গড়ে, চাপ দিয়ে পাঠাচ্ছে, আসছে গড়ে, চাপ দিয়ে পাঠাচ্ছে। এই জন্য আমরা করি কি, যে জায়গা ভাঙা পায়ের ক্ষেত্রে পাটা উঁচু করে দিয়ে দিই। এখন হচ্ছে ওই যে কেন ইট বাঁধা হয়, ইট বাঁধার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে ইটটা বাঁধলে সে ফিক্স, সে নড়াচড়া করে না, তাই না? তো এই হচ্ছে ঘটনা। আর কি কি আমরা দিতে পারি? ব্যথার জন্য ব্যথার ওষুধ। যদি হাড় ভেঙে যাওয়ার পর কেটে যায় তাহলে ওখানে ব্যাকটেরিয়া আসতে পারে, তাহলে অ্যান্টিবায়োটিক দিতে পারি, ঠিক কিনা? ব্যথার ওষুধ দিতে পারি, অ্যান্টিবায়োটিক দিতে পারি। তো যাই হোক, এই হলো ঘটনা। আমরা হাড় ভাঙাগুলো শেষ করলাম আজকে, চিকিৎসা হয়ে গেছে।
লক্ষণটা কি? লক্ষণ তো ওই যে 3টা প্রধান লক্ষণ। ব্যথা হয়, ফুলে যায়, ওই জায়গাটা অকার্যকর হয়ে যায়, ওই হাড্ডি দিয়ে কোনো কাজ করা যাবে না। ক্লিয়ার? তোমরা কি ব্রেক চাও? সুফি ভাই ব্রেক চায় না, 20 মিনিট পর ক্লাসে এসে ব্রেক চায় না। প্রিয় স্টুডেন্ট, একটু কমেন্ট করো, তোমাদের সাথে একটু কমেন্টে মোলাকাত করি। ব্যথা আর প্রদাহের মধ্যে পার্থক্য কি? এতদিন তো দুইটাই একই জানতাম। আসতেছি খুব শিগগির, আমরা ইমিউনিটি চ্যাপ্টারে আসতেছি। ইমিউনিটি চ্যাপ্টারে গিয়ে আমি বিস্তারিত বলাবো। প্রদাহের একটা লক্ষণ হচ্ছে ব্যথা, ফুলে যাওয়াটা প্রদাহের একটা লক্ষণ। তাপমাত্রা বেড়ে যায়, কোনো একটা জায়গায় ভেঙে গেল, কেটে গেল, আঘাত লাগলো, ওই জায়গায় তাপমাত্রা ফুলে গেছে, লাল হয়েছে, ব্যথা হচ্ছে, তাপমাত্রা বেড়ে গেছে, এগুলো হচ্ছে প্রদাহের লক্ষণ। ব্রেক লাগবে না এদের। বরফ দিলে রক্তনালী শুরু হবে কেন? কারণ টেম্পারেচার হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর, রক্তনালী শুরু করে দেয়। কিভাবে শুরু করে দেয় এগুলো ব্যাখ্যা বলার এখন সময় নাই। জেনে রাখো যে শীতের সময় আমাদের যেগুলা প্রান্তে আছে, যেগুলো উন্মুক্ত থাকে, এই জায়গাগুলো নীল হয়ে যায়। কারণ কি? তাপমাত্রা কম, শীত, এগুলো হচ্ছে কনস্ট্রিক্ট হয়ে যায়, হয় না? এখন শীতের মধ্যে জমে শুয়ে ঠোঁটগুলো, মানুষের লাল ঠোঁট বা কালো ঠোঁট দেখবেন নীল হয়ে গেছে, আপনার তো বোঝা যাবে না। আমার 4টা মেটাটার্সাল ভাঙছিল আম গাছ দিয়া পইরা, এইচএসসি টেস্টের দিন। প্রাচ্য আহমেদ। তাপ অপসারণ করলে পদার্থের সংকোচন ঘটে, সেই জন্য মনে হয়। বাহ, ভালো একটা ব্যাখ্যা দিয়েছে। ব্রেক লাগবে আরও 20-30 মিনিট পর। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ব্রেক দেওয়ার আগে আমরা পেশিগুলো পড়া শুরু করি, কিংবা কোনটা পড়া যায় সুবি ভাই? এখানে পেশি না পড়লে এগুলো বুঝতে পারবে না তারা। লিভারটা তো সবার শেষে, আমরা পেশি শুরু করি। ঠিক আছে, আজকে কিন্তু আমি তোমাদের পেশির শুধু পার্থক্য পড়াবো, পার্থক্যগুলো পড়লেই ভেতরেরগুলো পড়ার সময় তোমরা বুঝতে পারবে। ওকে, ঠিক আছে। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক, আর হৃদ পেশি। এইটা হচ্ছে এডমিশনের জন্য 100% আসবেই। সুবি ভাই, ঐচ্ছিক মানে কি? ইচ্ছা মতো না, ইচ্ছা মতো নয়, ইচ্ছা মতো, যেগুলো আমরা নাড়াতে পারি। কোনো কিছু নাড়াতে গেলে আমাদের কি শুধু পেশি লাগে? পেশির সাথে আর কি লাগে? হাড্ডি লাগে, তাই না? হাড্ডি আর পেশি দুইটা একসাথে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে হাড্ডি মানে হচ্ছে কঙ্কাল, এটার নাম হচ্ছে কঙ্কাল পেশি। অনৈচ্ছিক পেশি, যেরকম নাড়াতে পারি না, আমাদের পেটের ভেতরে পাকস্থলী আছে, শ্বাসনালীগুলো আছে, পরিপাক নালী আছে, মায়েদের ক্ষেত্রে জরায়ু আছে, সবার ক্ষেত্রেই মূত্রথলি আছে, মূত্রনালীগুলো আছে, রেচন নালী আছে, কিডনি আছে। এগুলো কিন্তু আমরা সংকোচন প্রসারণ করতে পারি না, তাহলে এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি, রাইট? বিভিন্ন অঙ্গে এগুলো আছে না, ভেতরের অঙ্গকে বলা হয় ভিসেরাল, লেখা আছে অন্তর্জন্ত্রীয়।
অন্তর মানে হচ্ছে ভেতরে, অন্ত্র মানে হচ্ছে ভেতরে, তাহলে অনিচ্ছিক পেশির নাম হচ্ছে ভিসেরাল পেশি। ভিসেরাল পেশি। আর হৃৎপেশি শুধুমাত্র হচ্ছে হৃৎপিণ্ডেই থাকে, তাহলে আমরা ওটা নিয়ে আর কথা বললাম না। তো এগুলোর প্রধান পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আকারে। এরকম, এরকম, এরকম। এটা মাকু আকৃতির, এটা নলাকার। স্পেশাল জিনিস দেখো, এটা দুইটার মধ্যে ইন্টার, তাহলে এগুলো নাম হচ্ছে ইন্টার ক্যালেটেড ডিস্ক। ইন্টার ক্যালেটেড ডিস্ক কাদের আছে? হৃৎপেশির আছে। কেন হৃৎপেশিতে ইন্টার ক্যালেটেড ডিস্ক থাকতে হয়, কেন এগুলোতে থাকতে হয় না? ব্যাখ্যাটা বলি। এই পেশির কারেন্ট এই পেশিতে যেতে হবে, এই পেশির কারেন্ট এই পেশিতে যেতে হবে, তাহলে পুরা হৃৎপিণ্ডে কারেন্টটা ছড়ায় পড়বে। কারেন্টটা যদি ছড়ায় পড়ে, হৃৎপিণ্ডটা সংকোচন হতে পারবে, তাই না? তাহলে প্রত্যেকটা পেশি তন্তুর সাথে যোগাযোগ রাখতে হবে, ঠিক কিনা? তাহলে ইন্টার ক্যালেটেড ডিস্ক কাদের আছে? ইন্টার ক্যালেটেড ডিস্ক এন নাই এর আছে। কেন আছে? ওই যে বলছিলাম যে হৃৎপেশি সংকোচন ঘটাতে হয়, প্রত্যেকটা তন্তুর সাথে প্রত্যেকটা তন্তু যোগাযোগ রাখতে হয় কারেন্ট প্রবাহের জন্য, বিদ্যুৎ প্রবাহের জন্য, ঠিক আছে? শেষ। আকারের ক্ষেত্রে দেখো মাকু আকৃতি, নিউক্লিয়াস। এটার ক্ষেত্রে বলা আছে কেন্দ্রে একটা থাকে, এগুলোর ক্ষেত্রে থাকছে। এইটার ক্ষেত্রে বলা আছে যে পেরিফেরিতে বা প্রান্তে অনেক নিউক্লিয়াস থাকে। তোমরা আমাকে একটু ব্যাখ্যা দাও তো, কেন এটাতে একটা, কেন এটাতে অনেকগুলা নিউক্লিয়াস? তোমরা এই ব্যাখ্যাটা আমাকে দাও। 200-300 নিউক্লিয়াস থাকে, সবগুলো থাকে প্রান্ত বরাবর, প্রান্ত বরাবর, মানে এই কোষগুলা, পেশি তন্তুগুলা। এটা সেই পেশি যে পেশিটা আমরা খাই, দাগানো মাংস খেতে ভাল লাগে। এটা সেই পেশি যেটা আমরা খাই না, আবার দাম বেশি, যেমন কলিজার পেশি এটা হতে পারে। আবার বাজারে গিয়ে কিন্তু তোমরা বট খাইতেছো, পরিপাক নালী, ওইটার হতে পারে। এটা যে হৃৎপিণ্ড তো মানে আমরা সব খাইতে গিয়ে ওটাও খেয়ে ফেলি। তো যাই হোক, তোমরা জাস্ট আমাকে একটু বলো কেন এটাতে একটা নিউক্লিয়াস, সেটা আবার কেন্দ্রে থাকে, মানে এই যে তন্তুটা আছে, সুতাটা আছে, সুতাটার কেন্দ্রে। আর এখানে দেখো তন্তু অনেকগুলো আছে যেগুলো প্রান্ত বরাবর, বা অনেক নিউক্লিয়াস থাকে। কেন থাকে? এটা কেন কমেন্টে বলো। গত দিনে আমি দুইজনকে ব্লগ দিয়েছি, কমেন্ট ব্লগ। একজন 7 দিন, একজন 28 দিনের কমেন্ট ব্লগ। আগামী 1 মাসে কোনো কমেন্টই করতে হবে। এর কারণ আমি অনেক আগে বলেছি, লিমিট যদি ক্রস করে চলে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। এটা আমি একাডেমিক গ্রুপে এটা আমি দিয়েছি। ফজলুল হক বলেছ বেশি বিভাজিত হতে হয় এই জন্য। এই পাগলা, যেগুলো দেখতেছো এগুলো সব স্থায়ী টিস্যু। জীবনে যখন আমরা জন্ম নিয়েছি মায়ের পেটে, তখন একবারে নিয়ে এসছি, এরপর আর এগুলো জন্মায় না। কুইত্তা যদি কামড় দিয়ে খাবলায় এখান থেকে কিছু পেশি নিয়ে যায়, তাহলে ওই পেশিটা আর জীবাণু তৈরি হবে না, ওখানে গর্ত হয়ে থাকবে। বোঝা গেল? কারণ কি, এগুলো স্থায়ী টিস্যু। কিছু বুঝলেন সবি ভাই? বিভাজনের উদ্দেশ্যে ঐচ্ছিক পেশি বেশি বিভাজিত হয়।
ফারিয়া নূর, ঐচ্ছিক পেশি যদি বেশি বিভাজিত হতো তাহলে আমরা সবাই আর্নল্ড শোয়ার্জনেগারের মতো মানে বসে থাকলে ওইরকম হয়ে যেতাম, তাই না? এইরকম বডি বিল্ডার হয়ে যেত। বেশি বিপাকীয় কাজ বেশি নিউক্লিয়াস, ন বিপাকীয় কাজ বেশি মাইটোকন্ড্রিয়াতে, সাইটোপ্লাজমে, হয় নিউক্লিয়াস বেশি, যাতে বেশি বিভাজিত হতে পারে। নিউক্লিয়াস তো অলরেডি অনেকগুলা, আর বিভাজনের কি দরকার? এখানে বিভাজনের দরকার নাই, একটু খেয়াল করো। এই পেশিটা কোন পেশি? ঐচ্ছিক পেশি, মানে কঙ্কাল পেশি। কঙ্কাল মানে যে হাড়ের সাথে থাকে, আমরা তো এগুলা খাই। একটা হচ্ছে খাসি বা গরুর পা ঝুলানো আছে, মাংস তুলে নিচ্ছি, এইগুলো টেস্টি, রাইট? দাগানো মাংসগুলা। তো দাগানো মাংস যে সুতাগুলো আছে দেখবে অনেক লম্বা, এরকম এরকম লম্বা। তোমরা একটু ভালো করে খেয়াল করো তো, এই লম্বা এত বড় একটা কোষ হইতে পারে? পারে না। তার মানে এটা একটা কোষ, দুইটা কোষ, তিনটা কোষ, চারটা কোষ, পাঁচটা কোষ, ছয়টা কোষ, সাতটা কোষ, অনেক কোষের সমাহার। তাহলে এখানে দেখতেছে এটা আসলে একটা কোষ না, এটা অনেকগুলো কোষ একসাথে হয়েছে। তো প্রথম যখন পেশি তৈরি হয়, এই কোষগুলো তৈরি হয়, এগুলো জন্ম নিয়েছিল মায়োব্লাস্ট থেকে। ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত, মায়ো মানে হচ্ছে পেশি, তাহলে অপরিণত পেশি কোষ। তার মানে এরাই হচ্ছে প্রথম। তাহলে অনেকগুলো মায়োব্লাস্ট একসাথে আছে, সবগুলো একসাথে যুক্ত হয়েছে। তাহলে সবার নিউক্লিয়াসগুলো এখন একসাথে আছে না? আছে কি না? তাহলে মায়োসাইটে অনেকগুলো নিউক্লিয়াস এখন থাকবে। তার মানে এগুলো হচ্ছে অনেকগুলো কোষ একসাথে হয়ে, অনেকগুলো মায়োব্লাস্ট একসাথে হয়ে একটা মায়োসাইট তৈরি করে, একটা পেশি কোষ তৈরি করে, রাইট? তাহলে বাপের নিউক্লিয়াসগুলো থাকবে না সন্তানদের মধ্যে? আপনি বাপেরও পাইলেন, মানে দাদার দিক থেকেও পাইলেন, নানার দিক থেকেও পাইলেন, আপনার তো সম্পত্তি বেশি হওয়ারই কথা। এই হচ্ছে ঘটনা। আর এগুলো তো সিঙ্গেল সিঙ্গেল। যকৃতের কথাই ভাবো, যকৃতের একটা হেপাটোসাইট, একটা কোষ, তার একটা নিউক্লিয়াস থাকবে, ঠিক কিনা? ফুসফুসের একটা কোষের কথা ভাবো, তার একটা নিউক্লিয়াস থাকবে, ঠিক কিনা? এই যে একটা করে নিউক্লিয়াস। তোমরাই দেখো, এই দিকটাও সরু, এই দিকটাও সরু, তাহলে সে মাঝখানে তো থাকবে নিউক্লিয়াসটা, তাই না? এখানেও তো রাখা যাবে না। এই হচ্ছে ঘটনা। তো অনেকগুলা কোষের অনেকগুলা সাইটোপ্লাজম, অনেকগুলা কোষের অনেকগুলো মাইটোকন্ড্রিয়া। তাহলে সাইটোপ্লাজম বেশি, মাইটোকন্ড্রিয়া বেশি, তাহলে এখানে বেশি বেশি ক্রিয়া হবে, বেশি বেশি শক্তি উৎপন্ন হবে, তাহলে আমরা বেশি বেশি কাজ করতে পারবো, তাই না? প্রধান বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি বলে ফেলছি, পার্থক্যটা পড়ে ফেলছি। এবার চলে আসি আমরা হচ্ছে স্ট্রায়া, আড়াআড়ি দাগ। আড়াআড়ি দাগ থাকে। এই আড়াআড়ি দাগগুলো কি? এগুলো হচ্ছে পেশিতন্তুর গঠনগুলো পড়লে বোঝা যায়। ব্যান্ড থাকে বিভিন্ন ধরনের, মানে হচ্ছে কি, দেখো একটু ভালো করে খেয়াল করো, মানে এই পেশিতন্তুগুলো একটিন মায়োসিন মানে এমন করে থাকে, এরকম করে। তোমরা একটু খেয়াল করে দেখো যে এই বরাবর যে দাগ জায়গাটা হচ্ছে, একটু মনে হচ্ছে যে এই দিকটা তো ফাঁকা ফাঁকা, তাই না? তাহলে এই জায়গায় কোনো ফাঁকা ফাঁকা নেই, তাহলে মনে হচ্ছে যে এখানে দাগ, তাই না? এগুলো তো আলাদা আলাদা। তাহলে এই জায়গা বরাবর দেখো, এটা কোনো ফাঁকা নাই। ব্যাপারটা ওই রকমই, যে এই জায়গাগুলোতে কোনো ফাঁকা নাই, এগুলো এক ধরনের ব্যান্ড। আজকে আমি এগুলো পড়াবো না। তো যাই হোক, এখানে থাকে, এখানে থাকে। এখন একটু জিনিস ভালো করে খেয়াল করো, এটাকে আমরা চাইলেই সংকোচন করাইতে পারি না, হৃদপেশিকেও আমরা চাইলে সংকোচন করাইতে পারি না। তাহলে কাজের ক্ষেত্রে এরা আর এরা এক, অনিচ্ছিক পেশি এবং হৃদপেশি সেম। আবার গাঠনিক দিকের কথা চিন্তা করো, দেখো আছে, তাহলে প্রকৃতিগতভাবে কিংবা হচ্ছে দেখতে হৃদপেশি এবং ঐচ্ছিক পেশি দেখতে প্রায় কাছাকাছি একই রকম, দেখতে একই রকম, কাজের ক্ষেত্রে এরা আর এরা সেম। এটাও নাড়াইতে পারি না, এটাও নাড়াইতে পারি না, ওরা নিজেরাই নড়ে, রাইট? সংকোচন ক্ষমতা, সংকোচন ক্ষমতা ভালো করে খেয়াল করে দেখো। আমি
সংকোচন করতেছি বারবার। হৃৎপিণ্ড কি এরকম এরকম সংকোচন করা যায়? এই যে আমি সংকোচন করতেছি বারবার আঙুলটা, তার মানে সংকোচনের দিক থেকে সব থেকে দ্রুত গতি এটা, শক্তিশালী এটা। মারামারি তোমরা এটা দিয়ে করি, রাইট? দ্রুত গতি, শক্তিশালী। ওকে, এইটার ক্ষেত্রে চিন্তা করো, পরিপাক নালী, খাবার দিছ, পরিপাক পাকস্থলিতে আছে 1.5 ঘন্টা ধরে, সংকোচন হচ্ছে কিন্তু মন্থর। এটা হচ্ছে দ্রুত প্লাস শক্তিশালী। অনিশ্চিকটা পাকস্থলীর কথাই চিন্তা করো, আমরা সব পেশিগুলো সংকোচন প্রসারণ নিজেরা করতে পারি না, তাহলে অনিশ্চিক। তাহলে এটা মন্থর। যদি ধীরে ধীরে হয় তাহলে দীর্ঘক্ষণ লাগে, রাইট? তাহলে দীর্ঘস্থায়ী। ওকে, 10:42। হৃৎপেশি দেখো, হৃৎপেশি কিন্তু ঐচ্ছিক পেশির মতো এত ঘন ঘন মুভ করতে পারে না, বাট সে কিন্তু দেখবা যে প্রত্যেক মিনিটে 70 বার বা 72 বার কিন্তু সে বিট দিতেছে। এদের মতো আবার এত দুর্বল না। তাহলে আমরা বলতে পারি অপেক্ষাকৃত কম মন্থর বা অপেক্ষাকৃত দ্রুতগতি, মানে এইটার থেকে কম, এইটার থেকে বেশি। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়, পার্থক্যটা থেকে সবগুলো থেকে প্রশ্ন হবে। উদাহরণ আমি তোমাদের বলি, তোমরা কমেন্টের মধ্যে আনসার করবা কোনটা কি। আমি পেশিগুলোর নাম বলবো, তোমরা একটু একটু মনে করে দেখবা এবং একটু ফিল করে দেখবা যেগুলো তোমরা নাড়াতে পারছো কিনা। যেমন জিহ্বা, চোখ, চোখের পেশি। 3 অন্ননালী। অন্ননালী কি? সাবাস, সুবি ভাই বলতে পারছো, অন্ননালী হচ্ছে অনিশ্চিক। তাহলে আমি এটা মিশাই দিলাম। সুবি ভাই বলেন তো এটা কি? ফিল ইট। ফিল ইট। রেচন যোগ জনন নালী। তারপর হচ্ছে হাতের পেশি, জরায়ু। তোমরা 1 2 3 4 5 6 এই 6টা লিখবা কমেন্ট বক্সের মধ্যে। আমি দেখতে চাই তোমরা সঠিক লিখছো কিনা, খুব দ্রুত। বয়সের সাথে সাথে কি তাহলে ঐচ্ছিক পেশিগুলো শুধু আকারে বাড়ে, বিভাজিত না হয়ে? আরিফ মাহমুদ, আপনি ঠিক বলেছেন, শুধু আকারে বাড়ে। তাহলে কিছুদিন আগে আমাদের একজন হিরো আছেন, নাম হচ্ছে কি নাম সুবি ভাই, ট্রান্সফরমেশনের যে ভিডিওটা আমরা দেখলাম, ঢাকা অ্যাটাকের হিরো আরেফিন শুভ। আরেফিন শুভ যে পেশি তৈরি করছে, এটা কিন্তু মানে পেশি বাড়েই নাই। তোমারও তটটুকুই পেশি, আরেফিন শুভরও তো ওই তটটুকুই পেশি। তুমি জন্ম থেকে যা নিয়ে এসছো, উনি জন্ম থেকে তাই নিয়ে এসছে। মানে ব্যাপারটা এমন না যে গুনলে তোমার সমান ওনার হবে বা তোমার থেকে ওনার বেশি হবে কম হবে, এমন না। তুমি জন্ম থেকে যা নিয়ে এসছো তাই আছে, উনি জন্ম থেকে যা নিয়ে এসে তাই আছে। তো আমরা আসলে সবাই হিডেন 6 প্যাক বা 8 প্যাকওয়ালা, সবারই আমাদের বাইসেপস ট্রাইসেপস আছে। শুধু একটু চর্বিগুলো যদি আমরা ঝড়াই ফেলি তাহলে কিন্তু ওগুলো দেখা যাবে, রাইট? মহিউল্লাহ 8 প্যাকওয়ালা, চর্বি ঝরাই ফেললে বোঝা যাবে। তাহলে আমি কিন্তু উদাহরণগুলা সব বললাম না, এগুলা আসলে মুখস্থ করারও কিছু নাই।
তিন ধরনের বেশি পার্থক্য আমরা দেখলাম। চিহ্নিত বেশি প্রকারভেদ দেখবো আর অ্যান্টাগনিস্টিক বেশি দেখবো ইনশাআল্লাহ। তারপর আমরা ব্রেকে চলে যাব। আজকে আমি পড়াবো ঠিক 11:30 পর্যন্ত। আমি জানি না আমি কতক্ষণ থাকতে পারবো লাইভে। 11:30টার পরেই আমি চলে যাব। আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, এখন যেটা হবে, এমন কিছু টপিক আছে যেগুলো পড়লে বোঝা যায়, এমন কিছু টপিক আছে যেগুলো আসলে পড়ার দরকার নাই। আমি টাচ করে যাব ওগুলা, বেসিক আগের মতোই থাকবে, পড়বো আমরা মজা করে। আর কোর্স যে শেষ হতে পারবে না এমন কিন্তু এখন আর ভয় নাই। ডিসেম্বরে যদি রেজাল্ট হয় আর তারপর আমরা 1 মাস পাবো, কারণ ভার্সিটিগুলো মেডিকেলগুলো প্রিপারেশন হতে 1 মাস সময় নেবে বা 15 দিন সময় নেই। ততদিনে কিন্তু আমাদের কোর্স শেষ হয়ে যাবে। আমরা কিন্তু বুস্টার ক্লাসও নিতে পারবো, রিভিউ ক্লাস, অনেকগুলো এক্সামও দিয়ে দিতে পারবো, টেনশনের কিছু নাই। প্রায় 8টার মতো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তার মানে 1/3 কিন্তু শেষ, তাই না? আর ভুয়া যে চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারগুলো একদিনে পড়লে হয়ে যায়, এগুলো তো 4 দিনে 4টা পড়লে বা 8 দিনে 8টা পড়লে শেষ, রাইট? তাহলে আমাদের আর আছে মোটামুটি 7 থেকে 8টা চ্যাপ্টার বড়, এছাড়া নাই। 2 মাসের মধ্যে এগুলো কমপ্লিট সব। তো তোমরা টেনশন করবো না, এখন তোমাদের আমি অনেক প্রেশার দিব, কারণ আর কিন্তু এইচএসসি ফাইনালের চিন্তাটা নাই, রাইট? গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নিছে সেটা সিদ্ধান্ত নিছে, এখানে আসলে করার কিছু নাই। এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম, অনেক ভেবে চিন্তে এটা ডিসিশন দেওয়া হয়েছে, যাই করো না কেন। সো তোমাদের এখন আমি ভয়ানক প্রেশার দেব। আচ্ছা, আমি একটু সুবি ভাই, এবার আমরা একটু রেজাল্টগুলো দিয়ে দিই। দেখেন, জরায়ু এটা আমরা সংকোচন প্রসারণ করতে পারি না। যদি করতে পারতাম তাহলে আমরা ডেলিভারিটা নিয়ন্ত্রণ করতে পারতাম, সংকোচন হতে দিতাম না হসপিটাল যাওয়ার আগ পর্যন্ত। তাহলে গাড়িতে কখনো বাচ্চা হতো না, ট্রেনে প্লেনে কখনো বাচ্চা হতো না, রাইট? 2, হাতের পেশি, মানে এই যে এগুলো তো আমরা নাড়াচাড়া করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে অনৈচ্ছিক, এটা হচ্ছে ঐচ্ছিক। রেশন ও জনন নালী, রেশন নালীর কথা ভাবো। রেশন নালী মানে হচ্ছে যে বৃক্ক থেকে, কিডনি থেকে যেটা বাইরে হয়েছে, ওটা আমরা নাড়াইতে পারি না। জনন নালীগুলোর কথা ভাবো। জনন নালী মানে হচ্ছে ফেলোপিয়ান টিউবের কথা ভাবো, জরায়ুর ওই যে বাইরে হয়েছে, ডিম্বাশয়ের দিকে চলে গেছে, ওইটা কিন্তু আমরা নাড়াইতে পারি না। তাহলে এটা হচ্ছে অনৈচ্ছিক, মানে ইচ্ছা মতো নাড়াতে পারি না। মূত্রথলি, এটাও অনৈচ্ছিক। মূত্রথলি ঐচ্ছিক না অনৈচ্ছিক? এই তো মাথাটা খারাপ হয়ে গেল। সুবি ভাই কি বলে? মূত্রথলি অনৈচ্ছিক পেশি। জিহ্বা ঐচ্ছিক পেশি। এই যে ঐচ্ছিক কথাটা বললেন, এটা বলতে পারতেন না যদি এটা অনৈচ্ছিক হতো, রাইট? কাউরে কাউরে আবার হচ্ছে চোখের পেশি। চোখের পেশি কিন্তু একই সাথে ঐচ্ছিক, একই সাথে অনৈচ্ছিক। আমি এখন ব্যাখ্যা করব, তোমরা কি কেউ জানো এই ব্যাখ্যাটা? একটু ভালো করে খেয়াল করো। এটা আমাদের চোখ। চোখটা আমরা এদিকে নাড়াইতে চাইলে এদিকে একটা পেশি আছে, এদিকে পেশি আছে, এদিকে পেশি আছে, এদিকে পেশি আছে, পেছনের দিকে আছে, এরকম সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, ঠিক আছে? এই যে ডানে বামে উপরে নিচে ঘোরাচ্ছি অক্ষ বরাবর, রাইট? ইচ্ছা মতো হইল কিনা? তাহলে অক্ষিগোলকের বাইরের পেশিগুলা অক্ষি পেশি বলা হয় এগুলাকে। চোখ যখন আমরা পড়ো ওখানে লেখা আছে, দেখবা সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। এই পেশিগুলো কিন্তু ইচ্ছা মতো নাড়াতে পারি। তাহলে এগুলো হচ্ছে ঐচ্ছিক। ওকে, ঠিক আছে? এবার চলে আসো, অক্ষিগোলকের ভেতরে একটা ছিদ্র আছে যেটার ভেতর দিয়ে আলো প্রবেশ করে, এটার নাম হচ্ছে পিউপিল। পিউপিলের চারপাশে এরকম পেশি আছে, লাল, নীল, বাদামি এরকম আছে, আবার বৃত্তাকার আছে। তাহলে এই যে পেশিগুলো আছে, এটা কিন্তু আমরা বাড়াইতে কমাইতে পারি না। পারি? চোখে আলো আসতেছে, এটা ছোট হয়ে যাচ্ছে, বেশি আলো ঢুকতে দিবে না, রেটিনা নষ্ট হয়ে যাবে। অন্ধকারের মধ্যে আসো, দেখবা এটা বড় হয়ে গেছে, ঠিক না? আলো বেশি তখন ঢুকবে, কারণ অন্ধকারে তো দেখতে পাচ্ছি না। তাহলে এটা ঐচ্ছিক না অনৈচ্ছিক?
ঐচ্ছিক না অনৈচ্ছিক? বাইরেরটা তো ঐচ্ছিক, তাহলে ভেতরেরটা অনৈচ্ছিক। এটা আমরা সংকোচন প্রসারণ করতে পারি না, ঠিক আছে? এটার নাম হচ্ছে আইরিশ পেশি, আইরিশের পেশি। এখানে এই যে দুই ধরনের পেশি থাকে, এগুলো হচ্ছে রেডিয়াল পেশি বা ওরিও, আর বৃত্তাকার পেশি, দুই ধরনের পেশি থাকে। মাঝখানে ছিদ্রটার নাম হচ্ছে পিউপিল, এটাতে আলো প্রবেশ করে। এটা ওখানে বাড়ে, আলো বেশি প্রবেশ করে, ছোট হলে আলো কম প্রবেশ করে। তোমরা কি সবাই বুঝতে পারছো চোখের যে আমি ব্যাখ্যাটা দিয়েছি? ভাইয়া মেডিকেল এডমিশনে ফিজিক্স থেকে কেমন ধরনের প্রশ্ন হয়? যারা বুয়েট প্রিপারেশন নিচ্ছ, ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, ফিজিক্সের যে কোশ্চেনগুলো হবে খুব সহজ, বেসিক থেকে পারবা। তবে হ্যাঁ, মেডিকেলের জন্য স্পেশাল কিছু প্রিপারেশন আছে, যেমন ইয়ং এর গুণাঙ্ক মুখস্থ করতে হবে, ওইটার গলনাঙ্ক মুখস্থ করতে হবে, ওইটার মান মুখস্থ করতে হবে, রাইট? ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক কত আসতেই পারে, তাহলে এগুলার জন্য কিন্তু পড়তে হচ্ছে আলাদা করে। তো কিছু প্রশ্ন হবে এই টাইপের, যেটার জন্য পড়তে হবে ভালো করে, আর বেশিরভাগ প্রশ্ন কিন্তু খুব নর্মাল, সবাই সেম পরিমাণ পারবে। পার্থক্য হয় দুই জায়গায় গিয়ে, কেমিস্ট্রিতে গিয়ে আর আমাদের বায়োলজিতে গিয়ে। বায়োলজি পড়বা, বায়োলজি 40 মার্ক, সরি 30 মার্ক। এই কি বলেন আপনি? 30 মার্ক। খেলা যদি দেখাইতে পারো এই 30 মার্ক, আর বাকিটা যদি তুমি 35 পাও, 40 পাও, তাহলে দেখো 70+। 70+ হলে কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কিন্তু এমনিতেই ডিএমসি। আর কোশ্চেন যদি সহজ হয়ে যায়, তাহলে এদিকে যদি তুমি 30-এ 28 পাও, ওদিকে এমনি তুমি 40, 45, 50 পাবা। বোঝা গেল? 70-এর মধ্যে 50 পাবে না সে, 80 তো হয়ে গেল। কিছু বোঝা গেল? ফিজিক্স পড়তে হবে। ফিজিক্সে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে উদাহরণগুলা, পার্থক্যগুলা, মানগুলা, এককগুলা, এগুলো। ভাইয়া ক্যালকুলেটর ছাড়া ম্যাথ কীভাবে করতেন? ক্যালকুলেটর লাগতো না আমাদের সময় থেকেই, মনে হয় হচ্ছে সেকেন্ড টাইম যখন আমরা পরীক্ষা দিই তখনই হচ্ছে ক্যালকুলেটর উধাও, লাগেনি। সে কয়টা বাজছে ভাই? 10:54। প্রিয় স্টুডেন্ট, আমরা একটা ব্রেক নিই। ব্রেক নেওয়ার পর আমরা 11:30 পর্যন্ত যতটুকু পারি পড়াবো ইনশাল্লাহ। 6 মিনিটের ব্রেক সুবি ভাই। একটু হাঁটাচলা করে আসো, পালমোনারি এম্বোলিজম যেন তৈরি না হয়, ঠিক আছে?
সুফিয়ানের ভাই, একটা প্রশ্ন আসছে, মূত্র তো আমরা আটকে রাখতে পারি, তাহলে মূত্রথলি কেন? আমরা আবার ফিরে আসছি। কিছু প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে মূত্রথলি। 2 নম্বর আছে ইন্সপিরেশন। 3 নম্বর হচ্ছে জিকে ইংলিশ ক্লাস। আর অফলাইনে পড়ানোর সম্ভাবনা আছে কিনা। আরও যদি প্রশ্ন থাকে তোমরা প্রশ্নগুলো করো, আমরা এটা দিয়ে শুরু করি আজকে। সুফি ভাই, মূত্রথলি হচ্ছে ত্রিকোণাকার। তোমাদের প্রশ্ন ছিল, আমরা তো মূত্র আটকে রাখতে পারি ইচ্ছা মতো, খুব ভয়ানক কোনো কন্ডিশন না হলে, তাহলে মূত্রথলির পেশিগুলো কেন ঐচ্ছিক পেশি নয়? আবার মাঝে মাঝে এমনও তো হয় যে অনেক চেষ্টা করার পরও আটকানো সম্ভব হয়নি। প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং করছো, আকাশে প্যারাশুটে উঠছো, প্লেনে উঠছো, কিংবা রোলার কোস্টারে উঠছো, কিংবা যে কোনো কিছুতে, তখন তো অনেকেই ইস্যু করে দিতে পারে। এই ক্ষেত্রে তো অনৈচ্ছিক, রাইট? আটকাইতে পারি না, মানে ইচ্ছার আটকাইতে পারি না। তাহলে ঐচ্ছিক অনৈচ্ছিক দুইটা একসাথে হতে পারে কিনা? পারে কিনা তোমরা কি বলো? পারে কিনা? পারে। তো তোমরা একটু এটার আনসার লেখো। তার আগে আমি বলে রাখি, ইংলিশ এবং জিকে ক্লাস এই মান্থে তোমাদের, এই মান্থে 4টা হবে ইনশাল্লাহ। 2টা ইংলিশ, 2টা জিকে ক্লাস হবে। ফোন আসছে, দেখি দেখি দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, একেবারে শেষের দিকে, আমি এখন ক্লাস শেষ করব। আচ্ছা, আসো। ওকে, রাসেল ভাই একটু বলেন। ইংলিশ এবং জিকে ক্লাস 4টা হবে, তাহলে এটার শুরু করতেই পারি এখন আমরা, যেহেতু এখন আর হচ্ছে এইচএসসি ফাইনাল পরীক্ষা নাই। মহিবুল্লাহ একটা হাসি দিয়েছে। ইন্সপিরেশন, ইন্সপিরেশন মানে হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে। 10টা, 15টা, 20টা, 25টা, 30টা কোশ্চেন। এটা হচ্ছে ইন্সপিরেশনের ব্যাপার। বলে রাখি, ফিজিক্স তুমি 15 থেকে 16টা খুব সহজে আনসার করতে পারবা, যদি তুমি ইডিয়ট না হয়ে থাকো, পড়াশোনা করে থাকো, বেসিকগুলো একটু পাত্তা দাও, মানে চোখ মুখ বন্ধ করে। এই 15টার মধ্যে তুমি 10টা প্লাস করতে পারবা। জিকের মধ্যে তুমি পড়ালেখা যদি করো তাহলে 7টা পারবা। আর যে খুব পড়াশোনা করো তাহলে 10টা, 15টার মধ্যে 14টা 15টা করতে পারবা। 10টার মধ্যে দেখা যাবে যে 8টা 9টা করে ফেলছো। কেমিস্ট্রি যদি ভালো করে পড়ো, 25টার মধ্যে তুমি কিন্তু 18টা বা 20টা পারবা, ধরো যাক 18টা। আর বায়োলজি যদি ভালো করে পড়তে পারো, ধরো যাক 28টাই তুমি পারবা। টোটাল কত হয় মহিবুল্লাহ? যোগ করে দাও। 20, 30, 40, 46, 46 5 51, 61, 71, 78, মানে 78 বা 80টা কোশ্চেন যদি সহজ হোক কঠিন হোক, 71 মানে 80টার মতো তুমি করতে পারবা। আর যদি পড়াশোনা করো তার চিন্তাই নেই। আমি এখানে 18টা ধরছি, 25টার মধ্যে 18টা ধরছি, ওখানে 2টা বাড়াও। এদিকে 20, 15, 16টা ধরছি, 1টা 2টা বাড়াও। এদিকে 10, 15টার মধ্যে 13টা করো। এদিকে 10, 7টার মধ্যে 8টা বা 9টা করো। তাহলে দেখো তুমি 82-র মতো পাচ্ছ, 84-র মতো পাচ্ছ। তাহলে একটু পড়াশোনা করলে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে? সম্ভব মানে খুব ভালোভাবে সম্ভব। যারা পড়াশোনা করতেছো প্রথম থেকে, নিশ্চিত থাকো খুব ভালো করে পড়াশোনা করলে ডিএমসি বা মেধা তালিকায় চান্স পাওয়া কিন্তু খুব কঠিন কিছু না। লাক তো লাগেই, পড়ালেখা না করলে লাক কখনোই কাজ করে না। তোমরা ভাবো যে মেডিকেলের প্রশ্নগুলো সহজ হয়, মেডিকেলের শুধুমাত্র এমসিকিউ করলেই হয়, মেডিকেলে চান্স পাওয়া সহজ। জি না, পড়াশোনা করলে চান্স পাবো, না করলে পাবো না।
যারা পড়াশোনা করে না, ট্যালেন্টেড আছে, 40, 45, 50 পর্যন্ত পায়, চান্স পায় না। যারা পড়াশোনা করে তারা ভাগ্য খারাপ হলে চান্স পায় না, বাট পড়াশোনা করলে চান্স পাওয়ার হারটা তাদের ক্ষেত্রে প্রায় 90+। আর যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে ইনশাল্লাহ ডিএমসি কিংবা মেধা তালিকা আটকাতে পারবে না। আমাদের টার্গেট হচ্ছে মেধা তালিকা। আমি যাই পড়াই না কেন, বই খুলে প্রচুর পরিমাণ পড়তে হবে। ভাই কেমিস্ট্রিটাও পড়ান, ওটা আমার কাজ নয়। বায়োলজি হচ্ছে আমার কাজ। আমি জিকে ইংলিশ নিজেও পড়াতে চাই না, এগুলো প্রিপারেশন নিলে পড়ানো যায়, ভালোই পড়ানো যায়। কেমিস্ট্রিটাও প্রিপারেশন নিলে ভালো পড়ানো যায়, আমরা তো পড়িয়েছি একটা সময়, বাট ওদের স্পেশালিটি হলো এটা। মূত্রথলিতে চলে আসি। তোমরা যা ভাবছো তা না, এখানে একটা রাস্তা থাকে, একটা দরজা থাকে, এটার নাম হচ্ছে খুলে দিলা, রাখলা নাই। মাঝে মাঝে হয় কি স্ফিংটার আমরা কন্ট্রোল রাখতে পারি না, তখন ড্রপ 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 করে পড়ে। খুব বয়স হয়ে গেলে এটা হয়। তাহলে দরজায় এটা মানে দেয়ালগুলো না, পেশিটা না, বরং এই যে এখানে স্ফিংটারটা আছে, এইটাই হলো কথা। বোঝা গেল? সুই ভাই বোঝা গেল? এটার কথা বলা হয়েছে মূত্রথলি, এটা হচ্ছে অনিচ্ছিক পেশি। আমার আজকে আর পড়াতে ইচ্ছা করতেছে না, তারপরও কিছু না কিছু তো পড়াতেই হবে। তোমরা যদি কিছু না মনে করো তাহলে আমরা আজকে এখানে শেষ করি। খুশি কিনা দেখি এরা কি বলে। ভাইয়া শারীর তত্ত্বটা শুরু করেন প্লিজ। এরপরে শারীর তত্ত্ব নিয়ে তোমাদের একদম চিন্তার কিছু নাই, আমাদের তো ব্যাকআপ আছেই, ক্লাসগুলো আছে, খুব চমৎকার ভিডিও আছে ক্লাসের। খুব প্রবলেম হয়ে গেলে আমরা ওগুলো আগেই তোমাদেরকে সাপ্লাই দিব, যে তোমরা দেখো, এগুলো দেখার পর বুঝতে তো পারবাই, না বুঝলে তখন আমি রিভিউ ক্লাসের ব্যবস্থা করো, যে তোমরা 2-3টা ভিডিও দেখলা, দেখার পর হচ্ছে আমি তখন একটা ক্লাস দিলাম, তোমাদের কোশ্চেনগুলো আছে সলভ করলাম। এটা হতে পারে, সময় পাইলে তো আমরা ক্লাসটা নিবই, চিন্তার কিচ্ছু নাই। শেষ করে দেন ভাই, আমিও চাই না, কিছু মনে করব না। আল্লাহ হাফিজ বলে ফেলছে, লাভ সাইন টেন দিয়ে একাকার। তোমরা একদম চিন্তা করো না, এটা আমরা পড়াবো। তোমাদের তো হচ্ছে 3 ঘন্টার এখন ক্লাস নিতে আমার কোনো আপত্তি নেই। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যে এই যে পাস করলা, এত সুন্দর সুন্দর রেজাল্ট করলা, সেলিব্রেশন কোথায়? একটু খুশি থাকো। মানুষ অনেক কথাই বলবে, পরীক্ষা ছাড়া পাস করেছো, পাত্তা দেওয়া যাবে না। বোঝা গেল? হতেই পারতো যে এখন 21 ব্যাচ ক্লাস করতো, পরীক্ষার্থী হতো, তারাও তো এইটাই হতে পারতো আমাদের সময় কোভিড-19, তাহলে আমরাও এইভাবে চলে আসতাম। তাহলে এটা ইচ্ছাকৃত কিছুই না। বোঝা গেল? আর একটা কথা বলে রাখি, জিএসসি এসএসসিতে ভালো করেছো তার মানে হচ্ছে তুমি জিএসসির সময় ভালো করে পড়ছো, এসএসসির সময় ভালো করে পড়ছো। এখন কেমন পড়ছো এটা আর তো এখন গুরুত্বহীন, রাইট? তার মানে সব সময় যে পড়ে আসছো, এটা কিন্তু আজকে কাজে লাগছে, ওই সময়ের পড়াটা কাজে লাগছে, ওই সময়ের রেজাল্টটা কাজে লাগছে। ফ্রি তুমি এইচএসসি রেজাল্টটা ভালো পাচ্ছ বা এইচএসসি পাস করে যাচ্ছে এমন না, কিন্তু জিএসসিতে যদি তোমার রেজাল্ট খুব খারাপ হতো, এখনকার রেজাল্টটা খারাপ হবে, কারণ ওই সময় পড়ছো, ওটা কাজে লাগতেছে। মানুষ ট্রল করুক আর যাই বলুক না কেন, কখনোই ডিপ্রেস হবে না। যা হয়েছে, পার পাচ্ছ, সামনে স্বপ্ন পূরণের সময় শ্রম দিতে হবে। আমি তোমাদের অনেক প্রেশার দিব, প্রেশার এখন নিতে হবে, এখন তো আর পরীক্ষার চিন্তা নাই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।